সবাইকে একটি সপ্তাহ পরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদের বন্ধু খান মোহাম্মদ এবং আপনারা দেখছেন রহস্য জায়ান অ্যান্ড মাইজা প্রেজেন্স রহস্যে আপনাদেরকে আমন্ত্রণ। আজকের বিশেষ অতিথি ফরিদপুরের বন্ধু আমাদের তানভীর তুহিন ভাই, যার সাথে ঘটেছিল এমন একটা ঘটনা যেটার এক্সপেরিয়েন্স শুধু উনি একাই করেননি, তার সাথে ছিল একটা বন্ধু। জি হ্যাঁ, পহেলা বৈশাখের রাতে তারা ঘুরেছিল লাশের পেছনে, এবং লাশের পেছনে ঘুরতে ঘুরতেই তারা চলে গিয়েছিল এমন একটি জায়গায় যেখানে তাদের যাওয়া একেবারেই উচিত হয়নি। সেই গল্পটি শুনবো সরাসরি আমাদের ফরিদপুরের বন্ধু তানভীর তুহিন ভাইয়ের মুখে। তানভীর তুহিন ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রহস্যে কেমন আছেন? জি ভালো আছি, আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সাথে যে অভিজ্ঞতাটা হয়েছিল আপনি যদি বলেন এখন আমাদেরকে। জি, ঘটনাটা ঘটেছিল করোনা শুরু হওয়ার 2-3 বছর আগে। আমরা ফরিদপুরের সদরপুরে আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আচ্ছা। তো আমরা সংগঠন থেকে প্রতি বছর পহেলা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। তো সে বছরও আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করি। তো অনুষ্ঠানটা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। তো রাত হয়ে যাওয়ার পর আমি এবং আমার একটা ফ্রেন্ড শামীম, আমরা দুজন প্রোগ্রামটা যত হিসাব নিকাশ আছে সেগুলো করছিলাম। তো করা শেষ করার পরে শামীম আমাকে বলল, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এত রাতে তো বাসায় যাওয়াটা ঠিক হবে না, তো একটা কাজ করি, চলো। কত হয়েছিল তখন? তখন 12:30টার মতো হবে। তো যেহেতু 12:30 গ্রাম, নিশ্চয়ই বাসা টাসা সব বন্ধ হয়ে গিয়েছিল। গ্রাম বলতে গ্রামে তো আসলে অনেক রাত তখন। তো আমাদের কাছে একটা বাইকও আছে। তো পরবর্তীতে আমি শামীমকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে রাতটা আমাদের মতো করে ঘুরে বেড়াই, সদরপুরটা দেখি ঘুরে ফিরে। তো শামীম বলল আচ্ছা ঠিক আছে, বাইক নিয়ে চলো। তাহলে শুরুতে আমরা কি করলাম, আমাদের যেখানে অনুষ্ঠান তার থেকে অল্প একটু দূরে আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, তো সেখানটাতে আমরা চিন্তা করলাম যে ওখানে একটা পুকুর আছে, ঘাট করা, তো সেখানে যাব, পুকুর ঘাটে। তো সেখানে আমরা যাওয়ার জন্য যখন রওনা হলাম, তো রওনা হওয়ার পরে শামীম বললো যে আচ্ছা ঠিক আছে, পুকুর পাড়ে না হসপিটালে একটা জায়গা আছে বসার মতো পাশে, ওইখানটাতে আমরা বসবো। ওইটার পাশে একটা অ্যাম্বুলেন্স, পরিত্যক্ত একটা অ্যাম্বুলেন্স হসপিটালের। মানে পরিত্যক্ত মানে অনেকদিন ধরে? হ্যাঁ, অনেক দিন ধরে সেখানে পড়ে আছে। আচ্ছা। তো আমি আর শামীম সেই জায়গাটাতে বসে দুজন গল্প করছি। শুধু আপনারা ছিলেন, আর কেউ ছিল না? না, আর কেউ ছিল না সে রাতে। তো লাইটও তেমন একটা নেই, আলো খুবই কম, দূর থেকে আলো আসছে, বোঝা যাচ্ছে যে আলো খুবই কম। তো আমি আর শামীম গল্প করার মধ্যে শামীম ফোন চাপছে। তো আমি হঠাৎ করে, আমার কাছে মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে একটা মানে গোংরানোর একটা শব্দ আমার কাছে আসছে, যেমন ছিল যে এইরকম একটা শব্দ ছিল সেই পরিত্যক্ত অ্যাম্বুলেন্সটার মধ্যে থেকে, যে এইরকম একটা শব্দ আমার কানে আসছে। আমি যখন কাছে যাই, ও সাউন্ডটা আরেকটু মানে বেশি ফাস্ট হচ্ছে। তো আমি কি করি, আমি শামীমকে ডাকি যে শামীম ভাই এদিকে আসো, এটার মধ্যে থেকে কেমন যেন একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে এটার মধ্যে কোনো কিছু আছে। তো শামীম ওখান থেকে নেমে এসে আমরা মোবাইলে ফ্ল্যাশটা ধরে যখন ফ্ল্যাশটা ওপেন করি, সাথে সাথে শব্দটা বন্ধ। তো শব্দটা শামীমও শুনে, শামীম আমাকে বলে যে হ্যাঁ আমিও তো শব্দটা পাচ্ছি। তো ফ্ল্যাশটা বন্ধ, ফ্ল্যাশটা জ্বালাই, সাউন্ডটা বন্ধ। তো সাউন্ডটা বন্ধ হওয়ার পরে শামীম আমাকে বলে যে আচ্ছা একটা কাজ করি, জায়গাটা ভালো লাগছে না, যেহেতু একটা অ্যাম্বুলেন্স পরিত্যক্ত, অ্যাম্বুলেন্সে তো এবং সেখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, সাউন্ড আসতে আর অ্যাম্বুলেন্সে তো অনেক সময় অনেক লাশও আনা নেওয়া হয়, এই কথাটা জাস্ট শামীম আমাকে বলে। তো এই বিষয়টা শামীম বলার পর আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা অন্য কোথাও যাই। তো আমাদের উপজেলা থেকে পাশের আরেকটা জায়গা, সেটা হচ্ছে পিয়াজখালী নামে একটা জায়গা আছে। আচ্ছা। তো পিয়াজখালী, আমি আর শামীম বাইক নিয়ে পিয়াজখালীর উদ্দেশ্যে রওনা হই, যে ওই এলাকাটা আজকে ঘুরবো, অনেক নিরিবিলি। তো আমরা যখন পিয়াজখালী যাচ্ছি, তো হঠাৎ আমরা দেখি যে রাস্তার পাশে আমাদের ডান পাশ দিয়ে 5-6 জন লোক হবে, তারা সাদা ধরনের পোশাক পরা, কেউ পাঞ্জাবি, কেউ ফতুয়া। তো তারা লাইন ধরে যাচ্ছে, কিন্তু সবার মাথাটা হচ্ছে নিচু করা। তো আমরা একটু সামনে, জাস্ট অল্প একটু সামনে যাওয়ার পরে শামীম আমাকে বলে আচ্ছা একটা কাজ করি, আমরা বাইকটা ঘুরাই, এরা কোথায় যাচ্ছে, চলো তো একটু পেছন থেকে দেখি, এরা কারা বা কোথায় যাচ্ছে, একটু দূর থেকে দেখবা, তুমি বাইক থামাবা না, এরা যদি থামতেও বলে যে কারা আপনারা থামাবা না। আমরা যখন সাথে সাথে বাইকটা ঘুরাই আমি,
তাকাতেই দেখি আসলে রাস্তায় কেউ নেই, মানে পুরো রাস্তা যারা হাঁটছিল ফাঁকা। তারা নেই? কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। কতক্ষণ পরে ঘুরিয়েছিলেন বাইকটা? হয়তো আমরা 30 সেকেন্ড সামনে এগিয়েছি। বাইক তো 30 সেকেন্ড মানে বেশ ভালো দূরত্ব হয়ে গেছে। আমরা 30 সেকেন্ডের মতো সামনে এগিয়েছি, এগিয়ে আমরা বাইকটা ঘুরিয়েছি। ঘুরানোর সাথে সাথে দেখি যে আসলে রাস্তায় তেমন কেউই নেই, পুরো রাস্তা ফাঁকা। শামীম আমাকে বলে, আচ্ছা একটা কাজ করি, চলো আমাদের যে আটরশি দরবার শরীফ আছে সেখানটাতে আমরা গিয়ে বসি। ওইখানটাতে অনেকগুলো দোকান খোলা থাকে সারা রাত, আমরা কিছু খেলাম, আড্ডা ঠাড্ডা করলাম। ওকে ফাইন, দুজন আমরা আটরশির দিকে গিয়েছে। তো আমরা আটরশির যে এরিয়াটা করা, এরিয়ার পাশে একটা খোলা একটা মাঠ আছে, পাশে একটা সমিল। তো ওই মাঠটার মধ্যে আমরা বাইকটাকে স্ট্যান্ড করে দুজন বসে গল্প করছি। এই জায়গাটা যখন দুজন বসে গল্প করছিলেন নিশ্চয়ই নিরিবিলি ছিল জায়গাটা? হ্যাঁ। তারপরে কি হলো? তো আমরা ওই মাঠটাতে বসে আছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো সময় কাটানোর পরে আমরা কত ঘন্টা হতে পারে সেই সময়? অন্তত পক্ষে 40 মিনিট হবে ওখানে বেশ বসে। অনেক সময়। কিছু খাবার পেয়েছিলেন? না, সব দোকান বন্ধ ছিল, কোনো লোকজন কেউই নেই, শুধু আমরা দুজন ছাড়া সেখানে কেউ ছিল না। আচ্ছা। তো আমরা তাকাতেই রাস্তা দিয়ে দেখি যে একটা ঠেলা গাড়ির সামনে একটা লোক, আর ঠেলা গাড়িটার উপরে একটা লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা, পেছনে দুজন লোক। তো সেটার উপরে আমরা দেখি যে লাশটা নিয়ে যাচ্ছে এই তিনজন মানুষ। তো সামনের দিকে ওরা যাচ্ছে। তো লাশটা দেখার পর আমি এবং শামীম, একটু এত রাতে একটা লাশ দেখা মানে একটু তো ভয় কাজ করাটাই স্বাভাবিক, যেহেতু আমরা দুজন ছিলাম, তো একটু সাহস যোগাই মধ্যে। তো শামীম আমাকে বলে, যাচ্ছে একটা কাজ করি, চলো আমরা একটু সামনে গিয়ে দেখি এই লাশটা আসলে কোথায় যাচ্ছে। লাশটা আমাদের সামনে, আমরা ফলো করছি, দেখলাম তো একটা স্পিড ব্রেকার। আমি সেখানে বাইকটা স্লো করতেই পাশে একটা পুকুরের মতো আছে, ছোট একটা, খুব অনেক ধোয়া কুয়াশার মতো এসে পুরো রাস্তা ভরে গেল, মেঘের মতো। হ্যাঁ, মেঘের মতো পুরো রাস্তাটা ভরে গেল। আমাদের হেডলাইটে সামনের কিছুই তেমন দেখা যাচ্ছে না। হেডলাইটে আমাদের হেডলাইট জ্বলছে কিন্তু ধোঁয়া, হ্যাঁ পুরো কুয়াশা, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি বাইক জোরে চালাতে পারছি না, আমি বাইকটা স্লো চালাচ্ছি। স্লো চালিয়ে হসপিটালের সামনে লাইট জ্বলছে। তো আমি সেই ওই দিকটাতে তাকাই যে যদি লাশটা হসপিটালে যায় তো এই দিক দিয়েই ঢুকবে। তো আমি দেখলাম যে হ্যাঁ, লাশটা হসপিটালের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে, হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছে। তো স্বামী আমাকে বললো যে তাহলে মনে হয় লাশটা হসপিটালেই নিবে, এমন কোনো কিছু। আচ্ছা কাজ করো, এখানে আর যাওয়ার দরকার নেই, চলো আমরা বাসার দিকে চলে যাই। মানে ও হচ্ছে একদম ভয় পেয়ে গেছে বিষয়টা দেখে। যখন আমি বাইকটা ঘোরানোর চেষ্টা করলাম, দেখলাম যে আসলে আমি আর বাইক ঘোরাতে পারছি না, কোনো একটা কিছু করছে, বাইকটা আমাকে বাম দিকে নিয়ে যাচ্ছে। আমিও কিছু করতে পারতেছি না এবং স্বামীও একদম চুপ। তো হেডলাইট বন্ধ হয়ে যাওয়ার পর বাইকের গতিটা বেড়ে যায়, বাইকের গতি অনেক বেড়ে যায় এবং যেই মোড়গুলো আমরা ঘুরছিলাম সেখানটাতেও তেমন কোনো স্লো নেই, পুরোভাবে এসে ও টার্ন নিচ্ছিল। মানে অন্ধকারের ভিতরে বাইক এমন ভাবে চলছে, হ্যাঁ, যেন বাইক তার রাস্তাটা নিজে জানে। হ্যাঁ, নিজের জানা এবং সে সব কিছু জানে কোথায় কি করতে হবে। তো সে বাইশরশি জমিদার বাড়ির সাথেই একটা সুতার মিল আছে, সুতার মিল একটা মাঠ আছে অনেক বড়, মাঠের মধ্যে একটা পুকুর আছে মাঠের এক পাশে। তো পুকুরটাতে একদিন আগে মাছ ধরা হয়েছে। তো এই জিনিসটা আমি সকালে দেখেছি যে মাছ ধরা হয়েছে, রাতে তো আমি অন্ধকারে তেমন কোনো কিছুই দেখি না। তো বাইকটা আমাদের নিয়ে পুকুর পাড়ে চলে যায়, পুকুরে পানি নেই, শুধু কাদা। বাইকটা থেকে আমরা দুজন নামলাম, কেউ কারোর সাথে খুব একটা কথা বলছি না, জাস্ট আমিও পুকুর পাড়ে বসে পড়লাম বাইকটা রেখে, শামীমও বসে পড়লো। শামীম বসতে বসতেই ও আস্তে পেছন থেকে দিয়ে শুয়ে পড়লো ঘাসের মধ্যে। তো শুয়ে পড়ার পর শামীম চোখ বন্ধ করে ফেলছে। তো চোখ বন্ধ করার পর এখন আমি মানে বিষয়টা আমি কি করব, ওকে কি ডাকবো না কি করব, আমার মধ্যে এমন কোনো কিছু কাজ করছে না। তো আমি বসে আছি, বসে থাকার পর আমি হঠাৎ দেখি পুকুরের অপর প্রান্তে একটা ঘোড়া ও হাঁটাহাঁটি করছে, পায়চারি করছে। ঘোড়া? হ্যাঁ, একটা ঘোড়া। এবং ঘোড়াটা কিছুক্ষণ পর পুকুরের ওই পার থেকে মনে হচ্ছে যে আমাদের দিকে তাকিয়ে আছে।
এমন একটা ভাবে ও তাকিয়ে আছে। তো ব্যাপারটা আমি একা একা দেখছি, এখন শামীমকে যে ডাকবো কি করব আমার নিজের মধ্যে কোনো কিছুই কাজ করছে না। একটু পরে আমি দেখি যে একটা বেড়াল একটা মাছ ওর মুখে ও নিয়ে আমার একটু সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কাদার ভিতর দিয়ে, কাদার পাশ দিয়ে আর কি, পুকুরের পাশ থেকে। মনে হচ্ছে যে হয়তো মাছটা ওখান থেকে ধরে এনেছে এমন কোনো কিছু। মাছটা ধরে এনে ও আমার ঠিক একটু সামনে এসে মাছটা নিয়ে আমার দিকে তাকালো, বেশ কিছুক্ষণ তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পরে আমি তখন মানে আমার মধ্যে একটা পুরোপুরি ভয় চলে আসছে যে অনেক সময় শুনেছি যে এত রাতে বেড়াল দেখা বা অন্য কোনো কিছু দেখা বিষয়টা খুব ভালো কিছু লক্ষণ না। তা আমি কি করব, তখন কোনো কিছুই কাজ করছে না আমার মধ্যে। আমি আমার মতো করে তাকিয়ে আছি। বেড়ালটা একটু সামনে গিয়ে পুকুরের পাড় ধরে সামনে একটা হিজল গাছ আছে, ও হিজল গাছটার দিকে যাচ্ছে মাছটা নিয়ে। যেতে 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 হঠাৎ বেড়ালটা নাই, বেড়ালটা থেকে একটা মানুষের মতো কোনো কিছু, সাদা, পা নাই, জাস্ট মনে হচ্ছে জুব্বা যেমন পরে হুজুররা জুব্বা পরে পা পর্যন্ত, এরকম একটা পোশাকের মতো মনে হচ্ছে। ও ভেসে ভেসে যাচ্ছে, হেঁটে না, ভেসে ভেসে যাচ্ছে এবং ওর পুরো হিজল গাছটা যে বড় পাতা টাতা সহ মনে হচ্ছে যে ওইটার মধ্যে আস্তেও ঢুকে গেল। তো এটা দেখার সাথে সাথে মানে আমি ওইখান থেকে সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই। বাসায় আসার পরে যখন আমার ফ্যামিলির লোকজনকে বলি এবং আরও কয়েকজনের সাথে আলোচনা করি, তখন তারা একটা বিষয় বলে যে আসলে তোমরা দুজন থাকার কারণে এটা একটা খারাপ জিন ছিল, তোমরা দুজন থাকার কারণে তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি, না হলে হয়তো একা কেউ থাকলেও তোমাদের ওখানে নিয়ে গেছিল যে পুকুরের মধ্যে হয়তো ওই কাদা পুকুরের মধ্যে কিছু করবে। তো যেহেতু দুজন ছিলা আর আজান দেওয়ারও সময় ততক্ষণে হয়ে গিয়েছিল, এই জন্য সব কিছু মিলিয়ে ও সময়টা করে সারতে পারেনি। আপনাদের ভাগ্যটা ভালো। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের এক বন্ধুর কাছে, ফারজাদ, যে তার ইকুইপমেন্টস নিয়ে হান্ট করে এবং খুঁজে দেখার চেষ্টা করে আপনাদের মতোই। খুব কিউরিয়াস, যদি কিছু পাওয়া যায়, যদি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখা যায়। ইয়ারাদ, কোথায় আছো আজ? খান ভাই, আমি আছি এই মুহূর্তে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে। এখানে একটি কবরস্থান ইনভেস্টিগেশন করার চেষ্টা করছিলাম। আমাদের সাথে এই মুহূর্তে এই এলাকার একজন স্থানীয় মানুষ সোহেল ভাই আছেন। ওনার একটি ঘটনা আমরা আজকে শুনবো, চলুন আমরা তার কাছে যাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল ভাই এত রাতে রহস্য টিমকে সময় দেওয়ার জন্য। আপনার ভাইয়ের সাথে একটি ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে, সেই ঘটনা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। ছোট বোনের গায়ে ছিল, ওই বিয়েতে আমরা আমার ভাই বন্ধু মিলে, আমার চাস্তো ভাই যার সাথে কাহিনী করছো আমার আপন চাস্তো ভাই, করে নিয়ে আমরা একটা বিয়েতে গেছিলাম। তবে বিয়ের বিকালবেলা ওরা একটু ঘুরতে পারিছিল, পাশে একটু জায়গা ছিল খালি, আচ্ছা, ওইদিকে একটু হিন্দুদের শ্মশান কাঠটা ছিল, ওই ভুল করে ওইখানে প্রস্তাব করে ফেলছে। ও জানতো না এটাতে শ্মশান কাঠ। পরে ওইখান থেকে সে ভালো মতো চলে আসছে, কোনো সমস্যা হয়নি। বাসা যাওয়া রাতে 2টার দিকে ওকে মানে আস্ত করে বসছে, তখন ওর আবাসটা এমনভাবে হয়েছে যেটা আমি না, আমার ঘুম থেকে মানুষ উঠে আসছে। শুধু আমি কেন, ঘুম থেকে মানুষে উঠে আসছে দেখার জন্য। পরের দিন তার আব্বু একটা কবিরাজের মাধ্যমে, কবিরাজ আনার মাধ্যমে ওকে দেখে, দেখার পরে বলতেছে আপনার ছেলে শ্মশান ঘাটের কাছে প্রস্তাব করছিল। তারপরে ওই দিন দুপুরবেলা
সকালবেলা তো কবির যাচ্ছে, দুপুরবেলা কবির যে চা দেওয়ার মতো কিছু দেওয়ার মতো দিয়ে গেছে গা। দুপুরবেলা সে আগুন, শীতকাল ছিল তখন শীতকাল ছিল, গোসল করার পরে যে গ্যাসের চুলা জ্বালায় আসে আগুন পড়াইতেছে, ওই আগুনের মাঝে ওটা উঠে বসে রয়েছে। ওই টাইমে ওই উঠছে, মানে উঠার পরে মানে ওর তো যে হাব ভাব, ওই যে ওই শোটা মানে যে গলা ফাঁসি দিলে যেরকম একটা আবার শোনা যায়, ওই ইয়াটা মানে মানে ধমকানোর মতন বুঝাইতেছে, চোখ বড় বড় করে। আমার এখন ভয় লাগতেছে, দেখেন আমার এই গায়ের পশম পরে গেছে, মানে আমার চোখের সামনে কাহিনীগুলা। পরে যাক ওইখান থেকে ওর ইয়েটিয়ে করেছে, ওই যে কি তেল ফাইনে কি তেল দিচ্ছে, যাক নিয়ন্ত্রণ আছে। পরের দিন ঠিক ওই টাইমে রাত 2টা প্রায় 2:30টার সময় মাথাটা পুরো একবার কোনা থুয়ের ভিতরে এবার ভরে রাখছে, আর মানে উৎকরা প্রায় 2-3 ঘন্টা হবে, কেউ বলতে পারবে না। হ্যাঁ, উল্টো করে রাখা হয়েছে। সবাই আসছে ওইখান থেকে, তার আলগে দিয়ে উঠানি রুমের মধ্যে মাথা তেল পানি দিয়া তারা শোয়াইছি। এভাবে প্রায় তার দীর্ঘদিন অনেক দিন ধরে এই অবস্থাটা হইতো। হঠাৎ একদিন সকাল ভোরে, ওই যে আমি দোকানদারি করতেছি, ফজর আজান দিতেছে, দোকান অফ করে বাসা দিতেছি। বাসা যাওয়ার সময় আমার এক জেডি ডাক দিয়ে বলতেছে, মানে সোহেল বাপ্পি তো ফাঁসি দিয়ে মারা গেছে। আমরা সবাই উঠে আসে দেখি ও ঝুলতেছে। যাক সবাই মিলে, তখন তো আর লাশটা টাচ করা যায় না, এটা তো আইনগতভাবে একটা আছে। তারপরে আমরা থানায় ফোন দিয়েছি, থানায় ফোন দেওয়ার পরে ওইটা এসআইএমএস আসছে থানা থেকে। আসার পরে গ্রামবাসী সবাই মিলে, স্যার এটা তো অ্যাক্সিডেন্ট হয়নি, ফাঁসি দিয়ে মারা যায়নি বা অন্য কিছু না, হ্যাঁ ওই কেনার স্যারের আর ওটার আর ইয়া করেনি, ওইভাবে তারে আমরা দাফন করতে পারছি। সোহেল ভাই, আপনি ভালো থাকবেন এবং আপনার ভাইয়ের জন্য অনেক দোয়া আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। সো দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আসলে সোহেল ভাইয়ের একটা মৃত্যুর কারণ, এটা পিছনের কারণটা কি ছিল সেটা আমরা এতক্ষণ জেনেছি। তো আশা করছি এখান থেকে কিছু ভালো কিছু মেসেজ আপনারা পেয়েছেন, যে ধর্মীয় যে পবিত্র যে জায়গাগুলো, সেখানে আসলে কিছু জিনিস আমাদের একটু মেনটেন করা উচিত, যার কারণে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে, মানসিকভাবে সে খুব অস্থিরতায় ভুগছিল। তো যাই হোক, এই ছিল আজকের এপিসোড আমাদের। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি ফারজাদ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দারুণ একটা প্রতিবেদন ছিল ইয়ারাদ। বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োর সেলফ এভরি টাইম ইউ গো ফর দ্য ইনভেস্টিগেশন। তুহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে আপনার অভিজ্ঞতাটা আমাদের বর্ণনা করার জন্য। আশা করি দর্শক যারা আমাদেরকে এখন এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন, তারা আপনার এই অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষা লাভ করবে। অবশ্যই আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। দর্শক মণ্ডলী, আবারও সামনের সপ্তাহে রহস্য দেখার জন্য আমন্ত্রণ জানাবো আপনাদের। সামনের সপ্তাহে নিশ্চয়ই এমন কোনো বন্ধু আসবে যার অজানা গল্পগুলো শুনে আপনারা হয়ে যাবেন হতভম্ব, এবং সেই অভিজ্ঞতা থেকে আপনারা নিজেদের জীবনকে গুছিয়ে নিতে পারবেন অনেকটাই। হ্যাঁ, তবে যাওয়ার আগে আপনার বন্ধু খান মোহাম্মদ একটা কথাই বলবে, আগ্রহ ভালো, কিন্তু অতি আগ্রহ নয়।